ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 সদস্য গ্রেপ্তার। জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাপার 30 নেতাকর্মী। বাংলাদেশে জামায়াতের উত্থানে শঙ্কিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী হর্ষবর্ধন। 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন নিয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম। ইসরায়েলের উদ্যোগে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন হয়ে যা বললেন তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 সদস্য গ্রেপ্তার। রাজধানীর রমনা ও গুলশান এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো 12 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা ও গুলশান থানা পুলিশ। শুক্রবার 12 সেপ্টেম্বর বিকাল 3:15 থেকে 4টার মধ্যে রাজধানীর বাংলা মোটর ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা ও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাপার 30 নেতাকর্মী। পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন 30 নেতাকর্মী। শুক্রবার 12 সেপ্টেম্বর সকাল 10টায় উপজেলা সদরের দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সেন্টার কমিটির সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও 30 নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলামিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসরাফিল হাওলাদার। বাংলাদেশে জামায়াতের উত্থানে শঙ্কিত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও যে কোনো শক্তি যদি ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত আর উই প্রিপারেড ফর দ্য বাংলাদেশ ইলেকশনস শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। শ্রীংলা বাংলাদেশে জামায়াত ইসলামী দলের ভূমিকাকে উল্লেখ করে বলেন, এটি একটি চিতা তার দাগ বদলায় না, তেমনি জামায়াতও তার চরিত্র বদলাবে না। তিনি আরো বলেন, এটা ঠিক যে যেই ক্ষমতায় আসুক আমরা তার সঙ্গে কাজ করব, কিন্তু যদি কেউ ভারতের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে আমাদের সজাগ থাকতে হবে। সাবেক এই কূটনৈতিক বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন নিয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার 12 সেপ্টেম্বর সকালে মাগুরা শ্রীপুর উপজেলায় মুসলিম নেরেশার কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, দল থাকলে মতপার্থক্য থাকবে, না হলে ভিন্ন দল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু আমরা আবারও বলছি নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে। প্রেস সচিব বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয়। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিক নির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের এ সময় ঘোষণা করেছেন। নির্বাচনকে সামনে রেখে সরকার, নির্বাচন কমিশন, ইসি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ইতোমধ্যে জনসম্মুখে এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে যে কোনো ধরনের সহিংসতা বা অনিয়মের ঘটনা না ঘটে।
ইসরায়েলের উদ্যোগে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের উদ্বিগ্ন হয়ে যা বললেন তারেক রহমান। মধ্যপ্রাচ্যকে ক্রমে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। গাজায় গণহত্যার সঙ্গে লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে তারা। সবশেষ কাতারের রাজধানীর দোহায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ও ফিলিস্তিনের বেশ কয়েকজন নাগরিক। ইসরায়েলের এমন উদ্যতের কারণে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার 12 সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল 4:45 দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময় সহিংস ঔপনিবেশিক দমন পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সাথে তা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, তা অত্যন্ত হৃদয় বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের উপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়, বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন। এটি ঘৃণ্য যোগ করেন তারেক রহমান। তিনি ইসরায়েলের আগ্রাসী আচরণের কারণে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছেন, অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আজ গণহত্যার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন ইসরায়েলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে, বলেন তারেক রহমান। একই সাথে আমি আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানাই, তারা যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে তাদের রায় ঘোষণায় আর দেরি না করে, বলেন তারেক রহমান।